গাজায় একদিনে আরো 46 ফিলিস্তিনের মৃত্যু। দিন দিন যেন বেড়েই চলেছে নেতানিয়াহুর রক্ত পিপাসা। 15 স্বাস্থ্যকর্মীকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল। ক্ষমতা অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ। সব অঙ্গরাজ্যে হাজারের বেশি ভেন্যুতে হ্যান্ডস অফ আন্দোলন। ইউরোপীয় ইউনিয়নের ওপর বাড়তি শুল্ক আরোপে আপত্তি ইলন মাস্কের। চান জিরো ট্যারিফ। পুঁজিবাজার অস্থিতিশীল হলেও মার্কিনীদের বিচলিত না হওয়ার আহ্বান ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। গাজায় অব্যাহত ইসরায়েলের বর্বর আগ্রাসন আর ফিলিস্তিনিদের রক্তপাত। গত 24 ঘন্টায় নির্বিচার বোমাবর্ষণে মৃত্যু হয়েছে আরো 46 ফিলিস্তিনির। উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে একযোগে হয় এই হামলা। খান ইউনুসে বিমান হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 6 জন। বেইত হানুনে পৃথক অভিযানে আরো 6 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামলার শিকার বিভিন্ন এলাকার আশ্রয় শিবিরগুলো। স্থল অভিযানের পরিধিও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার দক্ষিণে নতুন প্রতিষ্ঠিত মোরাক নিরাপত্তা করিডোরে বাড়তি সেনা মোতায়েন করেছে ইসরায়েল। হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত তীব্র অভিযান চলবে, হুমকি দিয়েছেন নেতানিয়াহু প্রশাসন। বিশ্বব্যাপী নিন্দা, সমালোচনা, বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্ত পিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে। শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজার বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন। পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার। ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে আদরের ছোট বোনের। 9 মাসের অন্তঃসত্ত্বা বোনের এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না ভাই হেমাম আল রিফি। বোন জীবিত না থাকলেও ধ্বংসস্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় এখনও অক্ষত অনাগত শিশুর জামাকাপড়। সেগুলোতেই বারবার হাত বুলিয়ে বিলাপ করছেন আল রিফি। 2023 সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় তার 1 মাস আগে বোনের বিয়ে হয়েছিল। প্রথম সন্তানের আগমন উপলক্ষে আগেই জামা কিনে রেখেছিল। বাচ্চাটা দুনিয়ার আলো দেখলই না। বোনের সাথে ওর স্বামী, আমার মা সবাই মারা গেছে। আমরা তো বেসামরিক, তবে কেন এই বর্বরতা? গত 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000ই শিশু। আহত হয়েছে 1,15,000-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটি 90% মানুষ। ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয়। বর্বরতা, নির্মমতা কিংবা গণহত্যা, কোনো শব্দ দিয়েই এ ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন। ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না। যে জায়গাতেই যাই না কেন সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই। এর কিছু সময়ের মাঝেই আবার হামলা। গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নৃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা। রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা। কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায়। 360 বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধিক্ষেত্র। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় রেড ক্রিসেন্টের 15 স্বাস্থ্যকর্মী হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দাবি, ভুলবশত হামলা চালানো হয়েছিল। নিহত স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজন হামাসের সদস্যও ছিল। সাফাই নেতানিয়াহু প্রশাসনের। 23 মার্চ রাতে রাফায় একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং একটি ফায়ার ট্রাক লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানেই প্রাণ হারান স্বাস্থ্যসেবীরা। নেতানিয়াহু প্রশাসনের দাবি, অন্ধকারে হেডলাইট বা ফ্ল্যাশ লাইট ছাড়াই চালানো হয়েছিল হামলা। সেদিনের হামলায় নিহত এক স্বাস্থ্যকর্মীর মুঠোফোনে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, যাতে স্পষ্ট দেখা যায় ইমার্জেন্সি লাইট জ্বালিয়েই চলছিল গাড়িগুলো, যাতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল রেড ক্রিসেন্টের লোগো।
এবার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি করলেন বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ। গাজায় 17 মাসের লাগাতার আগ্রাসনের জবাবে তারা এই ফতোয়া জারি করেছেন। এক বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। মহাসচিব আলী আল কারান্থি গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। 15 দফায় ফতোয়ায় বলা হয়েছে, গাজায় বর্বরতা বন্ধে মুসলিমরা ব্যর্থ হলে সেটি ইসলামী শরিয়া অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে গণ্য হবে। ইসরায়েলকে যে কোনো সমর্থন দেওয়াও মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি। এবার কাতার গেট কেলেঙ্কারি জেরে তোলপাড় চলছে ইসরায়েলে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে প্রচারের জন্য ঘুষ নেয়ার অভিযোগে মামলা হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর 2 ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে। এই ইস্যুতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নেতানিয়াহুকেও, যদিও অভিযোগ সাফ অস্বীকার করেছে দোহা। দুর্নীতির অভিযোগে বেশ কয়েক বছর ধরে বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমনকি গাজা ও লেবাননে তার নির্দেশে যখন বর্বরতা চালাচ্ছে সেনারা, তখনও আদালতের শুনানিতে অংশ নিতে হচ্ছে এই সরকার প্রধানকে। এর মধ্যেই আলোচনায় নতুন বিতর্ক। এবার নেতানিয়াহুর 2 ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে কাতারের কাছ থেকে ঘুষ নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর। এখন অভিযোগ উঠেছে, মিশরের চেয়ে কাতারের ভূমিকাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে প্রচারের জন্য ঘুষ নিয়েছেন নেতানিয়াহুর 2 ঘনিষ্ঠ সহযোগী জোনাথন ইউরিখ ও এলি ফেল্ডস্টেইন। দুজনেই নেতানিয়াহুর মিডিয়া অ্যাডভাইজার। এরই মধ্যে দেশটির আদালতে তাদের বিচার শুরু হয়েছে। ইসরায়েল জুড়ে তোলপাড় তোলা এই কেলেঙ্কারি পরিচিতি পেয়েছে কাতার গেট নামে। সরাসরি জড়িত না হলেও কাতার গেট কেলেঙ্কারির কারণে বেশ বিতর্কের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তাকে 1 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিনবেত প্রথমে এই ঘটনায় তদন্ত শুরু করেছিল। অভিযোগ রয়েছে, এ কারণেই শিনবেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ সহযোগী। দেশের রাজনৈতিক ইস্যু কিংবা ইসরায়েলের পররাষ্ট্রনীতি সবকিছুতেই তাদের অংশগ্রহণ রয়েছে। তারা যদি অন্য একটি দেশের কাছ থেকে ঘুষ নিয়ে থাকে তবে বিষয়টি গুরুতর। নেতানিয়াহু এর সাথে জড়িত না হলেও দায় এড়াতে পারবেন না। মামলার নথিতে বলা হয়েছে, সরাসরি কাতার অভিযুক্তদের ঘুষ দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি লবিস্ট গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে ইউরিকো ফেল্ডস্টেইন মিডিয়ায় কাতারকে প্রমোট করার জন্য কাজ করেছেন। নেতানিয়াহু এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। কাতারের পাল্টা অভিযোগ, যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ভেস্তে দিতে এমন কেলেঙ্কারিতে তাদের নাম জড়ানো হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা ও সাদা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এসব হামলায় কমপক্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। এদিকে ইয়েমেনে হামলার একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে ওয়াশিংটন। ফুটেজে দেখা যায় বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছে একের পর এক যুদ্ধ বিমান। গত 15 মার্চ থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। 50 অঙ্গরাজ্যের 1200 ভেন্যুতে আয়োজন করা হয় হ্যান্ডস অফ আন্দোলন। প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তুলেছেন মার্কিনিরা। প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতারা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারি দিয়েছেন। ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মাথাতেই ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঢেউ যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্টের একের পর এক বিতর্কিত নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনিরা। শনিবার প্রতিটি অঙ্গরাজ্যে শহর থেকে শহরে প্রধান প্রধান সড়কে হয়েছে প্রতিবাদ মিছিল, সমাবেশ। অন্তত 1200 স্থানে পালিত হয়েছে হ্যান্ডস অফ কর্মসূচি। এই স্লোগানের অর্থ দাঁড়ায়, হস্তক্ষেপ বন্ধ করো। বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি প্রতিটি জায়গায় আন্দোলনে সরব হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। অংশ নিয়েছে প্রায় 150 মানবাধিকার সংগঠন।
কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, অভিবাসী বিরোধী অভিযান, বিভিন্ন দেশের উপর অযৌক্তিক শুল্ক আরোপ সহ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। ট্রাম্পের বিতর্কিত সব এজেন্ডার বিরোধিতার পাশাপাশি তীব্র নিন্দা জানানো হয় তার সহযোগী দক্ষতা বিষয়ক দফতরের দায়িত্বে থাকা ইলন মাস্কের প্রতিও। ব্যানারে, প্ল্যাকার্ডে ট্রাম্প ও মাস্ক বিরোধী স্লোগান। জাতীয় সংকটে এখানে একত্রিত হয়েছি কারণ তারা সংবিধান অনুসরণ করছে না, ভাবছে সবকিছু নিজেদের ইচ্ছা মতো হবে। তবে তা নয়, এই দেশ আমাদের। যা ঘটছে তা হলো ক্ষমতার অপব্যবহার। দক্ষতা বিভাগ ইচ্ছামতো চলছে। এত বড় বড় পদক্ষেপের জন্য সিনেটের শুনানির বালাই নেই। জনগণ এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছে। ওয়াশিংটনে প্রতিবাদ সমাবেশে যোগ দেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। ট্রাম্পের নীতির বিরোধিতার পাশাপাশি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার পরিকল্পনার কথা জানান তারা। আমরা গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য লড়ছি, নিজের পরিবারের জন্য, কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য লড়ছি। আমাদের প্রেসিডেন্ট স্বৈরাচার হতে চাইছেন। আমেরিকায় কোনো স্বৈরাচার বা রাজাকে মেনে নেব না। একজন ধনকুবের প্রেসিডেন্টের পাশের সিটটি কিনে নিয়ে তাকে পুতুল বানিয়ে রেখেছেন। তবে আমেরিকার গণতন্ত্র বিক্রির জন্য নয় এবং হবেও না। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এবার তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না, কারণ আপনি কংগ্রেসে অভিশংসনের বীজ বপন করেছেন। কেবল প্রস্তাব নয়, তৃতীয়বারের মতো অভিশংসিত হতে হবে। আপনাকে জানাতে চাই, 30 দিনের মধ্যে আপনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনব। যুক্তরাষ্ট্রের বাইরেও হয়েছে হ্যান্ডস অফ বিক্ষোভ। কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতেও জড়ো হয়েছে ট্রাম্প বিরোধীরা। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। প্রেসিডেন্ট বিরোধী তীব্র আন্দোলনের মধ্যেই ফুরফুরে মেজাজে ক্যামেরাবন্দী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিওতে দেখা যায় ম্যাচ খেলতে গাড়িতে করে গলফ ক্লাবে যাচ্ছেন তিনি। এ সময় পরিচিত লাল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লেখা টুপি ও সাদা পোলো শার্ট পরিহিত অবস্থায় দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। নিশ্চিন্ত মনে পত্রিকা পড়ছিলেন তিনি। ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের সামনেও হয় আন্দোলন। তবে এসবের তোয়াক্কা করছেন না ট্রাম্প। সাবলীল ভাবভঙ্গিই যেন তার প্রমাণ। ইউরোপীয় ইউনিয়নের উপর বাড়তি শুল্ক আরোপে আপত্তি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক। উল্টো অঞ্চলটির সাথে শুল্কমুক্ত বাণিজ্য চান এই ধনকুবের। তবে পুঁজিবাজারে ধসসহ মার্কিন অর্থনীতিতে অস্থিরতা তৈরি হলেও দেশবাসীকে নিজ অবস্থানে অটল থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দাবি, শেষ পর্যন্ত জয় হবে যুক্তরাষ্ট্রেরই। অন্যদিকে জাতিসংঘে চলমান বাণিজ্য যুদ্ধে ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নতুন শুল্ক নীতিতে শত্রু মিত্র সহ প্রায় সব দেশের উপর বর্ধিত ট্যারিফ ধার্য করে রীতিমতো বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবসায়ীর মাঝে। বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছেন ট্রাম্প, তা থেকে রেহাই পায়নি তার নিজ দেশও। এরই মধ্যে দেশটির শেয়ার বাজারে নেমেছে ধস। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিনীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। তার দাবি, কঠিন পথ পাড়ি দিতে হলেও যে ফলাফল আসবে সেটি হবে ঐতিহাসিক। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের পণ্যে ট্রাম্পের 20% ট্যারিফ ধার্যের সিদ্ধান্তের পক্ষে নন তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। এই ধনকুবের চান ইউরোপ ও আমেরিকার মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য। আমি আশা করি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। দিন শেষে প্রত্যাশা থাকবে ইউরোপ ও আমেরিকা একটি শুল্কমুক্ত ব্যবস্থার দিকে অগ্রসর হবে, যাতে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল তৈরি হয়। আমার ধারণা এটাই ঘটবে। প্রেসিডেন্টকেও আমি এই পরামর্শ দিয়েছি। পরাশক্তিদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। শঙ্কা, অনেক দেশই এর ফলে বিপাকে পড়বে। অতীতেও এমনকি 1 মাস আগেও জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউই জিতবে না। আমরা এখন ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে উদ্বিগ্ন, যাদের বর্তমান পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে, চলমান বাণিজ্য যুদ্ধের কারণে সংস্থাটি দীর্ঘদিন ধরে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই আইনে পরিণত হলো ভারতের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বিরোধীদের সমালোচনা উপেক্ষা করেই বিলটির অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরই মধ্যে সংশোধিত ওয়াকফ আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকার। এতদিন ভারতে মুসলিমদের দানে করা সম্পত্তির একক মালিক ছিল দেশটির ওয়াকফ বোর্ড, কিন্তু নতুন আইনে জেলা প্রশাসক কিংবা সমমর্যাদার কেউ পাবে মুসলিমদের দান করা সম্পত্তি পরিচালনার অধিকার। পাশাপাশি বোর্ডে থাকতে পারবে অমুসলিম প্রতিনিধিও। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সমঝোতার মধ্যেই একদিনে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় মোট 14 দফা হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। গেল 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি, ড্রোন তৈরির কারখানা, অস্ত্রাগার সহ অন্তত 150 স্থানে হামলা চালিয়েছে মস্কো। দাবি, ভূপাতিত করা হয়েছে ইউক্রেনের ছোড়া 49টি ড্রোন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে অন্তত 145টি ফ্রন্টলাইনে পুতিন বাহিনীর সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে জেলেনস্কি বাহিনী। মস্কোর ছোড়া 92টি ড্রোনের মধ্যে অর্ধশতাধিক ধ্বংসের দাবি তাদের। প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছেই না যুক্তরাষ্ট্রের। এবার প্রবল বন্যার কবলে মিসিসিপি, আরকানসাস, টেনেসি এবং কেন্টাকি সহ বেশ কয়েকটি রাজ্য। ভারী বৃষ্টিপাতে নদীর পানি উপচে সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি। একের পর এক শক্তিশালী ঝড় ও বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনের। মৃতদের মধ্যে 9 বছরের এক শিশুও রয়েছে। বাড়ির সামনে থেকে তীব্র স্রোতে ভেসে যায় সে। স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত 4 রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল 1.5 লাখেরও বেশি মানুষ। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মিসিসিপি, টেনেসি ও কেন্টাকিতে। এখনও টর্নেডোর ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ এলাকা। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।